আপনি আমি এই বিএনপির পক্ষে কম টকশো করেছি? প্রচুর না। দিনের পর দিন প্রচুর টকশো করেছি আমরা। আমরা যেখানে যেখানে বিএনপি নির্যাতিত হয়েছে, যেখানে যেখানে বিএনপির প্রতি জুলুম হয়েছে, আমরা সব সময় প্রতিবাদ করেছি। কিন্তু আজকে আজকে যখন আমরা যৌক্তিক সমালোচনা করি, তখনই কিছু কিছু লোক এসে বলে গুপ্ত জামাত। সত্য কথা বলতে গিয়ে যদি গুপ্ত জামাত হই, 100 বার বলতেও কোনো সমস্যা নাই। গতকালকে দেখলাম যে 28 জন বিচারককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে, কারণ ওই যে বিচারের যে অধ্যাদেশটা ওটা বাতিল, তারা সমালোচনা করে, তারা বলতেছে যে এটা বাতিল করা ঠিক না। এবং যেই বিএনপি আমরা দেখেছি, বিএনপির লোকজন, বিএনপির কর্মীরা শেখ হাসিনার সমালোচনা করতে গিয়ে, শেখ হাসিনাকে কটূক্তি করতে গিয়ে তারা প্রচুর জেল কেটেছে, 1 বছর, 2 বছর, 1.5 বছর। এখন অনবরত দেখতেছি তারেক রহমানকে কটূক্তি করার জন্য মানুষজন জেলে যাচ্ছে। আজকে একজনকে ধরলো ওই যে এনসিপির, গত পরশুদিন একজনকে ধরলো ভোলার এক মহিলাকে, অবশ্য ছেড়ে দিয়েছে, ফেসবুকে খুব লেখালেখি হয়েছিল, তার প্রতিবন্ধী ছেলে আছে এজন্য ছেড়ে দিছে। তাহলে এখন আমরা আসলে কি পেলাম এখানে? আপনি দেখেন, তারেক রহমান সংসদে কোনো কথাই বলেন না, কোনো কথা বলেন না। আপনি যদি সংসদে কোনো কথা না বলেন, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদকে আপনি সব দায়িত্ব দিলেন। এই এই সালাউদ্দিন তারেক রহমান বিষয়টা আসলে আপনার কাছে মানে কি মনে হয়? সেই আমি 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 যখন যখন ওই মানে আওয়ামী লীগের আমলে কিন্তু ওই বিএনপির লোকজনের সঙ্গে কথাবার্তা হইতো অনেক নেতার সঙ্গে। তারেক রহমান যখন মিটিং এ বসতো ওই যে লন্ডন থেকে, সালাউদ্দিন আহমেদকে আবার ওই সংযোগ করতো ইয়েতে, মানে স্থায়ী কমিটির মিটিং এ সবাই থাকতো অফিসে, 2 জন থাকতো বাইরে, একজন লন্ডন থেকে আরেকজন ভারত থেকে। তো সেখানে নাকি সালাউদ্দিন আহমেদ খুবই মানে উপদেশ দিত, না এটা এইভাবে, না এটা এইভাবে, এটা এইভাবে, না এটা এইভাবে। এখন এদের আসলে কানেকশনটা কি? মানে এটা কি কোনোটা চুক্তি যে তারেক রহমান সামনে থাকবে, শুধু মানে ফেসটা থাকবে, সবাই বুঝবে যে প্রধানমন্ত্রী, পিছনের সকল কাঠি নাড়বেন তিনি? এই প্রসঙ্গে আপনি শুরু করার আগে আপনি যে বললেন স্থায়ী কমিটির সভায়, এটা কি আপনি সিওর এটা 5ই আগস্টের আগে না 5ই আগস্টের পরে? অনেক আগে। 5ই আগস্ট অনেক আগে আপনি ভারত থেকে উনি যুক্ত হতো? আমি আসলে জিনিসটা দেখিনি। হতো না, উনি তো ফ্রিলি ঘোরাফেরা করতো ভারতে। সেটা শুনেছি। এই কথাগুলি আসলে বুঝছেন, এই কথাগুলি আমরা আসলে বলি এবং আমরা দেখি, সবাই বলে, কিন্তু খুবই দুঃখজনক। এটা বলতে চাই না। বিএনপির মতো একটা দল, একটা ওপেন দল, যে দল বলেছে সবসময় আমরা গতানুগতিক রাজনীতি করি, আমরা গোপন রাজনীতি করি না। তারপরে সেই দলের মধ্যে এই ধরনের কি, কেন, কিন্তু কেন থাকবে? কেন থাকবে? কারণ যখন ৫ই আগস্টের পরে যখন আমরা মুক্ত হলাম, আপনার মনে আছে কি জানি না, আপনার এখনো আমি শো করেছি এবং পিছন দিকে গিয়ে দেখতে পারেন। আমি কয়েকটা টক শোতে বলেছি তখন, এই ১ম এই, যে সালাউদ্দিন আহমেদ সাহেবকে যেভাবে করে আনা হয়েছে ইন্ডিয়া থেকে, ট্রাভেল পাস দিয়ে পরের দিন উনি আসলেন এবং উনি যেভাবে করে কথাবার্তা বলছেন, আমার খুব মনে হচ্ছে এবং সন্দেহ হচ্ছে, আশঙ্কা হচ্ছে ওনাকে কি কোনো একটা মিশনে পাঠানো হয়েছে কিনা। কারণ একইভাবে মিশনে কিন্তু শেখ হাসিনাও এসেছিলেন। আপনার মনে আছে কিনা জানি না। উনি ৭৫ সাল থেকে নিয়ে ৮১ সাল পর্যন্ত কিন্তু ভারতে ছিলেন। দিল্লিতে ছিলেন, রাষ্ট্রীয় অতিথি ছিলেন, রয়ের তত্ত্বাবধানে ছিলেন। ওনাকে কিন্তু, ওনার ২ বোনকে কিন্তু ওনারা কি করেছে জানি না। ওনারা তারপরে কিন্তু আর ভারত ছাড়া কিছু বলে না। সবসময় ভারত, ভারত। আসার ১৫ দিনের মধ্যে জিয়াউর রহমান নিহত হলেন সন্দেহজনকভাবে। এখানের মধ্যে তার সংশ্লিষ্টতা সন্দেহজনক মনে হচ্ছে, হতে পারে এবং নিশ্চয়ই ছিল। কারণ উনি ১৫ দিনের মধ্যে উনি কেন নিহত হবেন না? আমাকে আলাদা। মনে করেন সালাউদ্দিন সাহেব নির্দোষ, তাকে আসলেই শেখ হাসিনার পুলিশ বাহিনী ভারতে নিয়ে ফেলে এসেছে। এবং তারপর সালাউদ্দিন সাহেব দেশে আসতে পারেন নাই, কারণ দূতাবাস তাকে ট্রাভেল পাস দেয় নাই, কারণ শেখ হাসিনা সরকার নির্দেশ মানে বারণ ছিল। এই কারণে কলকাতা হাইকমিশন তাকে দেয় নাই, ট্রাভেল পাস দেয় নাই। হাসিনার পলায়নের পর তারপর ট্রাভেল পাস পেয়েছেন। ভালো কথা সবকিছু, কিন্তু যেই লোক নিজে গুম হয়েছেন, সেই লোকের এই গুম অধ্যাদেশটা মানে কেন তিনি মানে বাতিল করতেছেন? এর এর কারণটা আসলে ঘুম কি? নিয়ে ঘুম নিয়ে আসলে তো আমি বলতে চাই না, কিন্তু ওই যে শেখ হাসিনার একটা অডিও বার্তা দেখলাম গত বোধহয় সপ্তাহখানেকের ভিতরে, আপনি দেখেছেন কিনা জানি না। উনি তো অনেক অডিও বার্তা দিয়ে থাকেন। এখানে উনি সালাউদ্দিন আহমেদ নিয়ে কথা বলেছেন। যে হুম, সালাউদ্দিন আহমেদ কিসের গুম ছিল? সে এখানে তো তার তো গুম-টুম হওয়ার কোনো ইয়ে নাই এবং কোনো চিহ্নও নাই, কোনো রকম নির্যাতনও নাই, কিছু নাই। সে হঠাৎ করে বাংলাদেশে গিয়ে এখন সবকিছু করছে। কথাটা খুবই কনফিউজিং উনি যেটা বলেছে। আমি এটা উনার কথাটা সত্য ধরতে চাই না। কিন্তু যদি আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা, বক্তব্যটাও যদি আমি ধরে নেই, উনিও বক্তব্য দেননি এখনো কোনো। উনি গুম নিয়ে কোনো কিছু বলেনি। অন্যান্যরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে সবাই ওই হায়না ঘরের যাদেরকে নিয়ে গিয়ে ওখানে সাংবাদিকদেরকে দেখিয়েছেন, বলেছেন, গুমের স্মৃতি বলেছেন। এটা নিয়ে অনেক রকম ট্রলও হচ্ছে। গামছা-টামছা ইত্যাদি। মানুষকে তো আসলে, মানুষের কথাকে আমরা যতটুকু
টুইস্ট করি, তার যে অ্যাকচুয়াল অবস্থাটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, ওই যে গুম হয়েছে, অনেকে বলছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলছে কোনো গুম-টুম কিছু ছিল না। বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল। বাংলাদেশে কোনো মানুষ হত্যা হয়নি, কোনো লোককে মারা হয়নি, সবাইকে খুব আরামে আয়েশে রাখা হয়েছিল। এগুলো তো হাসিনার লোকজন বলছে এবং তারা এটা অনলাইনে প্রচার করছে। তো এখন কি আমরা ওটা বিশ্বাস করব? এটা কি সম্ভব? আমরা তো নিজে ভুক্তভোগী। নিজে 16 বছর দেশে যেতে পারিনি। যদি 5ই আগস্ট না হতো এখনো যেতে পারতাম না। বাবা-মা মরে গেছে, কবর ছাড়া কিছু পাইনি। সবকিছু শেষ। আর্মির জায়গা ছিল, টোটাল ক্যান্সেল হয়ে গেছিল। কারণ আমরা এপ্লাই করেছি, আল্লাহ জানা যায় কিনা। কিন্তু শেখ হাসিনা সব দিক দিয়ে আমাদেরকে, আমরা কি করেছি? আমরা সরকারের বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা কি বিএনপির নেতা? আমরা কি বিএনপির কোনো পদধারী? এখন কি আমি কোনো মিনিস্টার? এখন কি আমি কোনো মন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা? নাকি ওখানে যে আমি কোনো ধান্দা করছি, ব্যবসা করছি, ব্রিজ কালভার্টের বিভিন্ন বড়, বড় কন্ট্রাক্ট পাচ্ছি? কিচ্ছু না। তাহলে আমাদেরকে কেন ভোগ করতে হবে? আমাদেরকে কেন এই জিনিসটা ভোগ করতে হবে? আমরা ভোগ করেছি, আমরা জানি কষ্টটা। বিদেশে নির্বাসিত থাকা, দেশের আপনার আইনের কাছে আপনি একটা ক্রিমিনাল হিসেবে থাকা, দেশদ্রোহী হিসেবে থাকা, বিশেষ করে সেনাবাহিনীর অফিসার হিসেবে আমরা এগুলো ভুক্তভোগী। এর থেকে কষ্টে দুঃখে আমরা কিন্তু পেয়েছি। কিন্তু আমরা এটার জন্য কোনো প্রতিদান চাই না। কিন্তু এখন আজকে বাংলাদেশে বিএনপি এই যে 213টা সিট নিয়ে যে একটা অবস্থা, আরে ভাই 297টা সিট নিয়ে শেখ মুজিবুর রহমানের সরকার 93 সালে এরকম বোধহয় 297 না 280টা সিট নিয়ে এরকম একই জিনিস করেছিল। আমার মনে পড়ে সেই জিনিসগুলো, জানেন না, রিলেট করি আমি, খুব কষ্ট লাগে। কি ক্ষমতা ভাই, দম্ভ! শেখ হাসিনার কথা বাদ দেন, সেই সময়কার কোথায় সিরাজ শিকদার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে হত্যা করার পরের দিন সকালে সাভারে তাকে মেরে ফেলা হলো পিছন থেকে গুলি করে, ক্রস ফায়ার। এনে বললো কোথায় সিরাজ শিকদার, মানে আমার এগেনস্টে যে একটা সামান্য নর্মাল একটা মানুষ সর্বহারা করতো, তার কাছে কিছু নাই, সে একটা মানে কিচ্ছু না সরকারের কাছে। সরকার তো মহাপরাক্রমশালী। এই যে বেঞ্জি টেঞ্জিরা বলতো না সরকার মহাপরাক্রমশালী, আমাদের সাথে লাগতে আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে। খালেদা জিয়াকে বাড়ি থেকে ধাক্কা মেরে, গাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হলো, কিচ্ছু করতে পারলো না কেউ। 7 বছর জেলে রাখলো বিনা বিচারে, মিথ্যা মামলায়, কিচ্ছু করতে পারে না কেউ। বিষ প্রয়োগ করে করে আস্তে আস্তে লিভার থেকে শুরু করে কিডনি সব নষ্ট করে দেওয়া হলো, উনি মৃত্যু মুখে চলে গেলেন। আমরা এখন পর্যন্ত একটা হত্যা মামলা, একটা ষড়যন্ত্রমূলক মামলা তার করতে পারলাম না। তাহলে আমরা আসলে কি? আমি যদি আমার মায়ের জন্য করতে না পারি বা বাবার জন্য করতে না পারি, তাহলে আমি দেশের জন্য কতটুকু করবো? আমি আমার কথা বলছি, অন্য কারোর কথা বলছি না। সবচেয়ে কষ্ট তাহলে লাগে কি জনাব মারুফ রাজু, যেই বেগম জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এখন সালাউদ্দিন আহমেদ বলতেছে এটা উনি রূপক অর্থে বলেছিলেন, আসলে ওই অর্থে বলেননি। এই যে উনি সংবিধান ছুঁড়ে উনি যে কথাগুলি যে এক্সপ্লেনেশন দেন, ১ নম্বর কথা, উনি সংবিধান বিশেষজ্ঞও না, উনি কোনো আইনজীবীও না, ১ নম্বর কথা। উইথ রেসপেক্ট। এবং তারেক রহমানের প্রতিনিধি ওনাকে নিযুক্ত করা হয়েছে। তারেক রহমানের অনুপস্থিতিতে উনি প্রতিরক্ষা থেকে এই বিষয়গুলো দেখবেন, অনুপস্থিতিতে। তাহলে তারেক রহমানের উপস্থিতিতে উনি কেন কথা বলেন? এটা বারবার বলছি, আমি কিছু বুঝতে পারছি না। উনি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত আচ্ছা বড় হৃদয়, আচ্ছা এটা বলিনি, এই বড় হৃদয়ের মানুষ। উনি যেখানে যাচ্ছেন মানুষের পিঠ চাপড়াচ্ছেন, মানুষের গায়ে কথা বলছেন, জড়িয়ে ধরছেন, পুলিশের কনস্টেবলদেরকে উনি জড়িয়ে ধরছেন, খুব ভালো কথা। তাহলে কথা তো উনি তখন বলছেন, আমরা শুনছি, কেমন আছো, কি আছো, কোথায়। তো উনি সংসদে কথা বলছেন না কেন? উনি কি বক্তব্য দিতে জানেন না? উনি কি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন না? কোথাও কোনো জায়গা থেকে কি কলকাঠি নাড়ানো হচ্ছে? আচ্ছা সালাউদ্দিন আহমেদই একমাত্র ট্রেন প্রাপ্ত এই ব্যাপারে কথা বলার জন্য, উনি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, এরকম কিছু কি? এগুলো তখন কথা আসে। আমরা তো দেখছি স্বাধীনতার পর থেকে অনেক প্রধানমন্ত্রী, বেগম জিয়া, শেখ হাসিনা সবাই তারা বিদেশ যান, গেলে একজন আছে দেখেন, দেখাশোনা করেন তারা। আজকাল তো আপনার অনলাইনেও সাইন করা যায়। কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ প্রক্সি প্রধানমন্ত্রী থাকবেন, এটা এটা একদম গেজেট আকারে প্রকাশ করতে হবে কেন মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে? এটা তো না, এটা প্রক্সি প্রধানমন্ত্রী কথাটা ব্যবহার করা হয়নি। আমার কাছে গেজেটটা আছে। এখানে গেজেটের ২টা ভাগ আছে। একটা ভাগ হলো সংসদ বিষয়ক যেসব জিনিস, এগুলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত থাকবেন, আর প্রতিরক্ষা এবং অন্যান্য ডিফেন্স বিষয়গুলি সালাউদ্দিন আহমেদ, এরকম একটা গেজেট। এই গেজেটটা কেন করতে হলো? আওয়ামী লীগ যখন ছিল, বিনা ভোটে ছিল, বিভিন্ন সময় তারা ক্ষমতায় ছিল, ম্যাক্সিমাম টাইমে বিনা ভোটে। সংসদ উপনেতা ছিল সাজেদা চৌধুরী, আপনার মনে আছে, বয়োজ্যেষ্ঠ নেত্রী। উনি যখন বিদেশে যেতেন, ভারপ্রাপ্ত থাকতেন, মানে ভারপ্রাপ্ত ক্ষমতায় থাকতেন সাজেদা চৌধুরী। তা আপনারা সংসদ উপনেতা করে দেন, সালাউদ্দিন আহমেদকে সংসদ উপনেতা করে দেন, তাহলে তো আর কোনো কথা থাকে না। উনি না থাকলে উনি প্রত্যেকটা বিষয়ে কেন? সালাউদ্দিন আহমেদ কি মিলিটারি অফিসার? উনি কি মিলিটারি বিশেষজ্ঞ? উনি কি আর্মি জেনারেল?
আমি তো বললাম উনি না কোনো আইনজ্ঞ, না কোনো সংবিধান বিশেষজ্ঞ, নাকি উনি আমাদেরকে বলুক উনি ভারতে 9 বছরে উনি সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। ওনাকে ওনাকে ওখানে পিএইচডি দেওয়া হয়েছে আনঅফিসিয়ালি। ওই যে আগে আমরা জানতাম প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যেত, ইন্টারমিডিয়েট দেওয়া যেত, এরকম কিছু প্রাইভেটে ওনাকে ভারত থেকে ডিগ্রি দেওয়া হচ্ছে। আমরা কিছু বলবো না যে উনি একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সংবিধানের উপর উনি মাস্টার, এই জন্য ওনাকে দেওয়া হয়। এটা বলুক বিএনপি। আমার কাছে লুকোচুরি তো কিছু নাই। এই যে আমরা আজকে এটা করছি, এই যে আজকে যে আপনি বললেন একটা মেয়েকে এখানে অ্যারেস্ট করলো, আমি তার যে কথার সাথে একমত না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে, কি মতামত প্রকাশ করবে, অশ্লীল করবে নাকি ভালো করবে, এটা তার ব্যক্তিগত। কিন্তু আপনি তো তার নামে কমপ্লেন করতে পারেন, ফেসবুকে কমপ্লেন করতে পারেন, তার পোস্টটাকে ব্লক করতে পারেন, তাকে ব্লক করতে পারেন, তাকে গ্রেফতার করতে পারেন না। কেন, কোন আইনে আপনি তাকে গ্রেফতার করেছেন? এরকম হাজার হাজার এই যে জামাতের নেতাদেরকে নিয়ে আজে বাজে কথা বিএনপির ইয়ে থেকে হচ্ছে, আবার বিএনপির থেকেও আবার জামাতের হচ্ছে। আমি দুইটা দলকে বারবার অনুরোধ করেছি সবাইকে, আপনারা ধৈর্য ধরেন, এখনো কিন্তু খেলা শেষ হয়নি, খেলা চলছে, খেলা চলবে। আপনারা যে পরস্পর শত্রুতায় দাঁড়িয়েছেন, এই পরস্পর শত্রুতা কিন্তু আপনাদেরকে শেষ করে দেবে। যদি বিএনপি মনে করে জামাতকে তাদের দরকার নাই, এটা যেমন ভুল, আবার জামাত ইসলামী যদি মনে করে বিএনপি কে নিশ্চিহ্ন করে দিয়ে জামাত ইসলামী ক্ষমতায় চলে যাবে সাথে সাথে, এটাও ভুল। ইউ হ্যাভ টু থিঙ্ক ব্যালেন্স। কারণ আমাদের হাসিনা বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা সহযোদ্ধা ছিল, যারা জীবন দিয়েছে, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া, 14 দল ছাড়া সবাইকে আমাকে এক জায়গায় থাকতে হবে, জাতীয় ঐক্যে থাকতে হবে, একটা মিনিমাম একটা আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। আমি যদি এখন আমার যারা সাথে আছে, আমার কাছে যদি এখন ওই জাহিদুর রহমান ইম্পর্টেন্ট হয়, কোন হিসাবে আপনি আমাকে বলেন তো? জাহিদুর রহমান প্রধানমন্ত্রী বিএনপির উপদেষ্টা হয়, সে একটা কমিউনিস্ট লোক, নাস্তিক লোক, সে কোনোভাবে কোনোদিনও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু ওই চিকন জুতা ওই কমিউনিস্ট পার্টিদের কথা তো জানেনই আপনি, কথা বলবে, গায়ে বাড়ি লাগবে, ব্যথা লাগবে, দাগ উঠবে না, এই টাইপের কথা। আপনি তাকে ধরতেও পারবেন না, কারণ সে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, ডাইরেক্ট কথা বলে না। হাসিনাকে কোনোদিন স্বৈরাচার বলবে না, হাসিনা পতনের পর বলবে না হাসিনার পতন হয়েছে, কয় সাবেক প্রধানমন্ত্রী, তারা বলে সাবেক প্রধানমন্ত্রী। সেই লোককে আপনি করলেন ডবল উপদেষ্টা, ডবল উপদেষ্টা। তাহলে এখন আপনি কি বিএনপি কি তাদের নীতি আদর্শ থেকে সরে যাচ্ছে? যেহেতু খালেদা জিয়ার সেই মেটাফোর বললেন উনি, উনি বলেছেন যখনই ক্ষমতায় আসবে জনতার সরকার, জনগণের সরকার, এই সংবিধান, হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এটা আমি ধরে নিলাম, এটা মেটাফোর, ধরে নিলাম রূপ করতে। তাহলে আপনারা তো সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা দূরের কথা, সংস্কারও করতে রাজি না। নতুন নতুন ভাষা, নতুন নতুন বাংলা, নতুন নতুন অর্থ আমরা এখন শিখছি। ভাই সারা জীবন যা শিখেছি সেটা ভুলে যেতে হবে এখন, ব্যাকরণ বলেন, ভাষা বলেন। বিএনপির 31 দফা যে তাদের যে রূপকল্প, 31 দফা যেটা নিয়ে বিএনপি সামনের দিকে এসেছে, নির্বাচনে গিয়েছে, সেখানে প্রথম দফা হলো সংবিধান সংস্কার। সংস্কার, তারা এখন বলছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়, নাহলে রহিত হয়। এখন সালাউদ্দিন আহমেদ কি আমাদেরকে, উনি কি তাহলে এখন ভাষাবিদ? উনি তো এখন বাংলার টিচার, আমাদের জাতিকে বাংলা শিখাবেন? কি কি শিখাবেন? আর উনি ভারত থেকে আসার পরে ওনার কার্যকলাপগুলো সন্দেহজনক। উনি কেন এস আলমের গাড়ি নিয়ে, এস আলমের সাপোর্ট নিয়ে উনি মিছিলে গেলেন? কেন? এস আলমকে উনি চিনেন না? আমি এস আলমকে চিনি না? ওনার ছেলে কেন এস আলমের অফিসে বসে? এই গত পরশু পর্যন্ত বসেছে, এখন তো উনি বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বার, ডাইরেক্টর।